নেট সেট পরীক্ষায় তুমি পাশ করে গেছো বা নেট সেট পরীক্ষায় পাশ করতে চাও, কিন্তু নেট সেট পাশ করার পর করতে হয় পিএইচডি। তো এই পিএইচডিটা সরকারিতে করব নাকি বেসরকারি জায়গায় করব, এইটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে। কেন এই বেসরকারি জায়গাটা আসে? কারণ অনেকেই মনে করে যে সরকারি জায়গায় চান্স পাওয়া তো একটু কঠিন, তাহলে আমি বেসরকারি জায়গা থেকে যদি পিএইচডি করে নিই তাহলে কি খুব অসুবিধা কিছু হবে, চাকরি বাকরির দিকে কি খুব একটা সমস্যা কিছু হবে, এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে নেট সেট পাশ করার পর পিএইচডি তুমি সরকারি চুজ করবে নাকি বেসরকারি জায়গায় চুজ করবে, কোন দিকটা তোমার জন্য বেটার হবে, কোনটা তোমার জন্য জব অপরচুনিটি বাড়াবে, এই সম্পূর্ণ জিনিসটা আজকে তোমাদের ভিডিওতে বলবো। তাই অবশ্যই করে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা যারা মনে করছো যে নেট সেট বা পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইগুলো তোমার স্বপ্ন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমায় দেখতে হবে, কারণ এই কনফিউশনটা কিন্তু না হলে তোমার সরবে না। এবং এই ধরনের জায়গায় যদি তুমি ছোট ছোট ভুল করো না, তোমার এপিআই স্কোরের ক্ষেত্রে একটা বড় এফেক্ট পড়বে এবং তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্নও কিন্তু থেমে যাবে। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো এবং আমাদের চ্যানেল যেটা রয়েছে Adda 24/7 বেঙ্গলি, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কি করে করবে? তুমি দেখবে ভিডিওর ডান দিকে নিচের কোণায় সাবস্ক্রাইব বলে একটা বাটন পাবে, ওই বাটনটা জাস্ট তুমি ক্লিক করে দিলেই কি হবে, আমি যখন যখন তোমার কাছে ক্লাস নিয়ে আসবো, বিভিন্ন আপডেট ভিডিওস নিয়ে আসবো, সমস্ত কিছু তোমার কাছে আপডেট টাইম টু টাইম চলে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ কখনো ভুলে যাবে না, ঠিক আছে? তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল Adda 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা এইরকম নেট সেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি রিলেটেড আপডেট কিন্তু টাইম টু টাইম পাবে। ওকে, তো এবার দেখো আমাদের মেন ট্যাগলাইন যেটা, এটা পিএইচডির সিদ্ধান্ত সরকারি বনাম বেসরকারি। সরকারি জায়গা থেকে পিএইচডি করা নাকি বেসরকারি জায়গা থেকে পিএইচডি করা, কোনটা বেটার সেটা আমি তোমাদেরকে বলবো। তো সবার আগে যদি তোমরা দুটো জায়গাকে দেখে নাও, সরকারি একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে তোমার বেসরকারি, একটা সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিপত্তি আর একটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আকর্ষণ। ব্যাপারটা কি, প্রথম কথা আগে দেখে নিই ফেসিলিটি বা ফিচার্স কী কী রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয় কম খরচ, টাকা লাগবে না। সরকারি ট্যাগ বা ইউজিসির অকাট্য স্বীকৃতি, অবশ্যই যে ইউজিসির একটা বড় গ্রান্ট থাকে আর সরকারি জায়গা থেকে করলে তার একটা দাম থাকে আলাদা। তবে এখানে কি ভর্তি হওয়া যায় প্রায় অসম্ভব, পরিকাঠামো কি মানধত্তা আমলের, এটা অনেকেরই সমস্যা হয়। অনেকে ভাবে যে সরকারিতে চান্স পাওয়া কি খুব কঠিন, মানে আমি হয়তো পাবো না সরকারিতে চান্স, বা সরকারিতে চান্স পাওয়া হয়তো অত সোজা নয়, এটা অনেকে মনে করে থাকে। বা অনেকে মনে করে থাকে যে সরকারি ইউনিভার্সিটিতে খুব একটা ল্যাব ভালো হবে না, ইনফ্রাস্ট্রাকচার সেরকম হবে না, তাহলে সরকারি দিকে গিয়ে খুব একটা লাভ নেই, এটা অনেকের ধারণা। উল্টো দিকে বেসরকারিতে যদি আমি দেখি, বেসরকারি মানে হাইফাই ব্যাপার, অত্যাধুনিক পরিকাঠামো, মানে হাইফাই ইনফ্রাস্ট্রাকচার, ছাত্র শিক্ষকের সাথে যে পরিবেশ সেটা কি হচ্ছে, খুব ভালো একটা ক্লোজ রিলেশনশিপ থাকে স্টুডেন্ট টিচারের মধ্যে। এবং ভর্তির সুযোগ, সহজেই ভর্তির সুযোগ, এখানে যেমন ভর্তি হতে গেলে অনেকটা বাধা পেরোতে হয়, অনেক রকম ব্যাপার থাকে, কিন্তু প্রাইভেটে ভর্তি হওয়া নিয়ে কিন্তু খুব একটা বেশি সমস্যা পেরাতে হয় না। কিন্তু এখানকার ডিগ্রি কি চাকরির বাজারে কোনো দাম আছে নাকি সবই ফাঁদ, এইটা হচ্ছে আরও একটা প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে ঢোকা কঠিন, ইনফ্রাস্ট্রাকচার পুরনো সময়ের অনেকে মনে করে, এখানে মনে করছে যে ঢোকা ইজি, কিন্তু এই সার্টিফিকেটটা দিয়ে কি চাকরি পাবো নাকি এই সার্টিফিকেটটা আমার আদতে কোনো কাজে লাগবে না। এই যে কোশ্চেন মার্ক, এই যে বড় প্রশ্ন, এই যে প্রশ্নটা কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটাই অনেকের মধ্যে এতটা বেশি কনফিউশন তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে, যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, মানুষ সেখান থেকে বেরোতে পারে না, এবং সেখান থেকে এত বেশি পাজলড হয়ে যায় সেভাবে দূর এই লাইনটায় যাবই না, এত বেশি পাজলড, এত বেশি কনফিউশন, এখানে গিয়ে লাভ নেই। কিন্তু পরিষ্কারভাবে এই লাইনটায় তুমি যদি নিজের কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখো, ধারণাগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি কিন্তু এই লাইনে এগিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো। আর আমার লক্ষ্য এটাই যে তোমাদের প্রত্যেককে, যারা যারা ভিডিওটা শুনছো, প্রত্যেককে এই নেট সেট প্রফেসর পিএইচডি এই লাইনে অন্তত সঠিকভাবে গাইডেন্সটা প্রোভাইড করা, যাতে করে তোমাদের মনের মধ্যে বিন্দু মাত্র কনফিউশন না হয় এবং অজান্তে ভুল করে বসা এটা যেন তোমাদের না হয়। নেক্সট তোমরা দেখো যে আমরা যদি তোমাদেরকে বলি যে সরকারি এবং বেসরকারি
দুটোর ক্ষেত্রে তুলনামূলক চিত্রকে যদি আমরা বিচার করি, প্রথম হচ্ছে অ্যাডমিশন ডিফিকাল্টি, ভর্তির ক্ষেত্রে জটিলতা। সরকারি ক্ষেত্রে অবশ্যই ভর্তির জটিলতা বেশি। কেন? কারণ সরকারি ক্ষেত্রে সিট কম, টিচার কম থাকে, এবং সেক্ষেত্রে কি হয়, টিচাররা অনেক, হয়তো তুমি কোনো একজন টিচার কাছে পিএইচডি করতে চাও, সে হয়তো মানে 4-5 জনকে করাচ্ছে, এবার তার যতক্ষণ না কমপ্লিট হবে তুমি ততক্ষণ ঢুকতে পারছো না। তো যেহেতু টিচার সংখ্যাটা কম, সিট সংখ্যা কম, তাই এখানে অ্যাডমিশন হওয়াটাও একটু চাপের। নেক্সট যদি তোমরা দেখো, বেসরকারি ক্ষেত্রে খুব একটা বেশি চাপের নয়, 25% মানে খুব একটা বেশি ডিফিকাল্ট নয়, তুমি এমনি ইজিলি ঢুকে যেতে পারবে, খুব একটা বেশি চাপের থাকবে না। রিসার্চ কোয়ালিটি, গবেষণার মান, অবশ্যই করে সরকারি ক্ষেত্রে রিসার্চ কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে এটা বেসরকারি থেকে। কেন? তার কারণ সরকারি জায়গায় যে সমস্ত প্রফেসররা পড়াচ্ছেন তারা অনেক কাঠখড় পুড়িয়ে অনেক প্রতিযোগিতা স্ট্রাগল করে ওই জায়গাটায় গেছেন। একটা জিনিস মনে রাখবে, যে জায়গাটা সহজে পাওয়া যায় সেই জায়গায় সবাই যেতে পারে, যে জায়গাটা কঠিন সেই জায়গা থেকে যখন কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট থাকে। তো সরকারি ক্ষেত্রে যে সব প্রফেসররা থাকে তাদের কিন্তু মানে এই ব্যাপারগুলো অনেক বেশি থাকে, তাদের মধ্যে ক্যাপাবিলিটি অনেক হাই থাকে, তার মধ্যে রিসার্চ কোয়ালিটি অনেক হাই থাকে। তো তাদের আন্ডারে যদি তুমি পিএইচডি করো অবশ্যই তোমার জ্ঞান বাড়বে, তোমার নলেজ বাড়বে, তোমার এক্সপোজার বাড়বে এগুলো। বেসরকারি ক্ষেত্রে 50-50%। বেসরকারি ক্ষেত্রে সমস্ত প্রফেসররা যে গুণগত মান খারাপ তা নয়, কিছু কিছু প্রফেসর আছে খুব ভালো কোয়ালিটির, খুব ভালো কাজ করেন। তো সেক্ষেত্রে গুণগত মানটা 50-50 আমরা ধরে চলতে পারি। ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজগুলো বা ইউনিভার্সিটিতে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে একটু পুরনো, কারণ সেখানে ফান্ডিং কম, মানে সরকার থেকে সেইভাবে ইনিশিয়েটিভ খুব কম দেখা যায়, তো সেইগুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয় না, সেই কারণের জন্য। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কি হয়, প্রাইভেটে তো প্রচুর টাকা স্টুডেন্টদের থেকে নেওয়া হচ্ছে, তো সেই জন্য ওখানে কি হচ্ছে, ঝাঁ চকচকে ক্যাম্পাস, ঝাঁ চকচকে ল্যাবরেটরি, সব কিছু ঝাঁ চকচকে তুমি দেখতে পাবে। মার্কেট ক্রেডিবিলিটি যদি তুমি দেখো, তুমি যদি অবশ্যই গভর্নমেন্ট থেকে পিএইচডি করো, সেক্ষেত্রে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তুমি দেখবে তার একটা আলাদা কদর থাকবে, দাম থাকবে। আমি কি বললাম, কঠিন জিনিস পাওয়া সেটার দাম সবসময় বেশি। কিন্তু তুমি যদি প্রাইভেট থেকে পাশ করো পিএইচডি, সেক্ষেত্রে ক্রেডিবিলিটি মোটামুটি 25% মতো তুমি পাবে, ঠিক আছে? কারণ সবাই ভাবে ও তো সহজেই ঢুকে যাওয়া যায়, যে কেউ করে নিতে পারে, এরকম একটা মানসিকতা মনের মধ্যে চলে আসে। ফিনান্সিয়াল কস্ট, আর্থিক খরচ যদি তোমরা দেখো, সরকারি ক্ষেত্রে 25%, কারণ সরকারি ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে তোমাকে ফেলোশিপ দেওয়া হবে, ফান্ডিং দেওয়া হবে, তো সেক্ষেত্রে টাকাটা 25% মতো হয়। কিন্তু বেসরকারিতে পুরো খরচাটাই তোমার পকেট থেকে যাবে, তো অনেক টাকার কিন্তু খরচের ব্যাপার তোমার এখানে চলে আসবে। তো এবার তোমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোন দিকটা তাহলে চুজ করব, সেটাও আমি তোমাদেরকে বলবো। দেখো, পরিকাঠামো এবং ছাত্র সন্তুষ্টি যদি দেখো, স্টুডেন্ট অ্যাজ কনজিউমার মডেল, এই স্টুডেন্ট অ্যাজ কনজিউমার মডেল এটা কোথায় হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ ইউনিভার্সিটি বা বেসরকারি যে কোনো জায়গায় যদি তুমি বলো, সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে একজন কনজিউমার বা হিসাবে দেখা হয়, যে এরা হচ্ছে আমার কনজিউমার, এরা হচ্ছে আমাকে পে করছে, তাই এদেরকে আমাকে ফেসিলিটি প্রোভাইড করতে হবে, এই হিসাবে তাদেরকে দেখা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ছাত্রদেরকে ভোক্তা হিসেবে বিবেচনা করা হয়, ফলে আধুনিক ল্যাব, সুন্দর ক্যাম্পাস, দ্রুত প্রশাসনিক সহায়তা নিশ্চিত করায় তারা সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক এগিয়ে। কারণ স্বাভাবিক, তোমার থেকে এত টাকা নিচ্ছে, তো তোমাকে যদি সেই রকম সার্ভিস না প্রোভাইড করে, তুমি কথা বলবি যে আমি এত করে টাকা দিচ্ছি, তাহলে আমি সেই অনুযায়ী কেন সার্ভিস পাচ্ছি না। তো সেই জন্য ওখানে ইনফ্রাস্ট্রাকচার বলো বা ওভারঅল স্যাটিসফ্যাকশন বলো, ফ্যাকাল্টি ইন্টারাকশন বলো, এইগুলো অনেকটাই বেশি থাকে বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারও বেশি, খুব হাই। বেসরকারি ক্ষেত্রে মোটামুটি তোমার এসি ক্লাসরুম সব কিছু বেশ ঝাঁ চকচকে স্যাটিসফ্যাকশন পাবে। ফ্যাকাল্টি ইন্টারাকশন, টিচারের সাথে স্টুডেন্টরা খুব ভালো ইন্টারাকশন করে, কেন? ওখানে টিচারদেরকে কাজই হচ্ছে স্টুডেন্টদেরকে, কি বললাম, কনজিউমার মডেল। ওখানে স্টুডেন্টদেরকে তারা মনে করে কনজিউমার, তো তারা যখন পে করেছে তাদেরকে স্যাটিসফাইড করাটা আমাদের কাজ। তো সেই কারণে তাদের সাথে একটা ভালো গুড ব্যবহার, ইন্টারাকশন, এগুলো কিন্তু বেসরকারি জায়গায় তুমি পেয়ে যাবে, যেগুলো পিএইচডির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিএইচডিটা কিন্তু হয় তোমার গাইডের সাথে তোমার সম্পর্ক, বাকি আদার্স কেউ কিন্তু কিছু থাকে না, তাই সেক্ষেত্রে ইন্টারাকশন কিন্তু একটা খুব বড় জায়গা, ঠিক আছে? নেক্সট হচ্ছে যদি আমি দেখি
গভর্নমেন্টের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ জটিল প্রক্রিয়া। আমি কি বললাম, তুমি ধরো কোনো প্রফেসরের কাছে করতে যাবে, সে হয়তো আরও 5 জনকে করাচ্ছে, তোমাকে বললো 2 বছর অপেক্ষা করো। তো একটা দীর্ঘ প্রক্রিয়া, জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি দ্রুত ভর্তি কিন্তু হয়ে যেতে পারবে। এবার এখানে যদি তুমি দেখো সুপারভাইজার, শিক্ষক কেন্দ্রিক এবং পর্যাপ্ত সুপারভাইজার, তবে আমলাতান্ত্রিক জটিলতা। ঠিক আছে, মানে এখানে অনেক ব্যাপার কি হয়, গভর্নমেন্টের ক্ষেত্রে শিক্ষক অনেক ক্ষেত্রে কম থাকে, বা কোথাও শিক্ষক যদি বেশিও থাকে, অনেক ক্ষেত্রে বিভিন্ন জটিলতা এখানে তৈরি হয়। যে আগে থেকে সিট বুক করে রাখা, আগে থেকে বিভিন্ন রকম রিজার্ভেশন করে রাখা, এই ব্যাপারগুলো কিন্তু গভর্নমেন্টে থাকে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কোনো তবে গবেষণার মধ্যে তীব্র সংকট, ছাত্রকেন্দ্রিক তবে সুপারভাইজার এবং গবেষণাপত্রের তীব্র সংকট। মানে প্রাইভেটে যারা রিসার্চ করে, প্রাইভেটে পিএইচডির ক্ষেত্রে কি হয়, একটা খুব রিসার্চ মানে জার্নাল নিয়ে পাবলিশ করা নিয়ে এরকম অনেক সমস্যা কিন্তু দেখা দেয়। কারণ ঠিকঠাক জায়গায় সেগুলোকে পাবলিশ করা, নেটওয়ার্কিং তৈরি করা, এগুলো কিন্তু খুব একটা পাওয়া মুশকিল। নেক্সট হচ্ছে ফান্ডিং, প্রচুর স্কলারশিপ পাওয়া যায়, চাকরির নিরাপত্তা থাকে স্বাভাবিক। তুমি গভর্নমেন্ট থেকে পিএইচডি করো, প্রচুর টাকা ফেলোশিপ পাবে গভর্নমেন্ট থেকে, তোমাকে ফান্ডিং দেওয়া হবে। কিন্তু এখানে তোমার অভ্যন্তরীণ ফান্ডের অভাব, গবেষণার জন্য আর্থিক প্রদান খুবই কম। তুমি যদি প্রাইভেটে পিএইচডি করো, তাহলে স্বাভাবিকভাবে সরকার জানছে তোমার কাছে পয়সা আছে, ফান্ডিংয়ের কী দরকার, তাহলে তোমার ক্ষেত্রে সেই গভর্নমেন্টের ফান্ডিংটা তুমি কম পাবে। তো ন্যাচারালি কী হবে, তোমার নিজের ওপর খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার প্রশ্নটা হলো, স্যার তাহলে আমরা সরকারি দিকে যদি এগাই, সবচেয়ে বড় ঝুঁকি বিশ্বাসযোগ্যতার সংকট ও ভুয়ো ডিগ্রি। এটা ব্যাপারটা কি, যদি সাম্প্রতিক ইউজিসি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বা ফেক ঘোষণা করেছে, খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেক জায়গায় রয়েছে, পিএইচডি করে ফেলেছে, পরে দেখা গেছে যে ইউজিসির অ্যাপ্রুভডই নেই। ঠিক আছে, মানে ইউজিসি এই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে অ্যাপ্রুভই করে না। তো তাদের সার্টিফিকেট, ধরো তুমি লাখ লাখ টাকা দিয়ে পিএইচডি করলে, দেখলে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো পিএইচডির এই তোমার ইউজিসির আন্ডারেই নেই, তখন তোমার ওই পুরো সার্টিফিকেটটাই ইনভ্যালিড হয়ে যাবে, টাকাগুলো পুরো চলে যাবে। তো এই জায়গায় কিন্তু একটা বড় ফাঁদ লুকিয়ে থাকে। নেক্সট, সরকারি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত পিএইচডি ডিগ্রিগুলোকে বর্তমানে কড়া সরকারি স্ক্যানারের আওতায় রাখা হয়েছে। ঠিক আছে, তুমি ধরো একজন প্রাইভেট থেকে পিএইচডি করে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ইন্টারভিউ দিতে গেলে গভর্নমেন্ট কলেজের জন্য, তো তখন তোমার যে সার্টিফিকেট সেটাকে খুব ভালো করে খুঁটিনাটি করে দেখা হবে যে তুমি যেখান থেকে করেছো বাদতেও সেটা ইউজিসির অ্যাপ্রুভ কিনা, সেখানে তুমি যে থিসিসটা জমা দিয়েছো, কারণ ওখানে পয়সা দিলে থিসিস এমনিই পাওয়া যায়, মানে এমনি সার্টিফিকেট পেয়ে যাবে। তো সেটা অ্যাকচুয়ালি তোমার থিসিসটা সঠিকভাবে ইভ্যালুয়েট হয়েছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু প্রচুর কড়াভাবে চেকিং করা হয়। ঠিক আছে, নেক্সট, 3 থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে পিএইচডি বিক্রি হওয়ার কেলেঙ্কারিও বাজারে রয়েছে। এরকম ঘটনা প্রচুর দেখা যায় যে কিচ্ছু করেনি, 3 থেকে 4 লাখ টাকা দিয়েছে, পিএইচডি অ্যাওয়ার্ডটা, ডিগ্রিটা বেসরকারি জায়গা থেকে তাকে প্রোভাইড করে দিয়েছে, কিচ্ছু করতে হয়নি, তাকে কোনো কিছু করার প্রয়োজন পড়েনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট ট্যাগের চিরস্থায়ী ক্ষমতা, যেমন হচ্ছে একাডেমিক চাকরির বাজারে আইআইটি, জেএনইউ, ডিইউ মানে দিল্লি ইউনিভার্সিটি, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের ট্যাগের মূল্য অপরিসীম। তুমি যদি একটা আইআইটি, জেএনইউ, ডিইউ এইসব জায়গা থেকে পিএইচডি কমপ্লিট করো, স্বাভাবিকভাবে তোমার যে মানে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটার দাম অনেক বেশি থাকবে। সার্টিফিকেটের দাম কী হবে, সার্টিফিকেটের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাই তোমরা এই সমস্ত জায়গাগুলো, এই প্রিমিয়াম জায়গাগুলো থেকে যদি পিএইচডি করতে পারো, স্বাভাবিকভাবে তোমার কেরিয়ারে তুমি একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে। মানুষ, এটা সব সময় সত্যি যে যে জিনিসটা কঠিন, যে জিনিস যে জায়গায় সবাই পৌঁছাতে পারে না, সেই জায়গা থেকে যদি তুমি কিছু নিয়ে আসতে পারো, তার দাম সব সময় চিরকাল থাকবে। এটা মাথায় রাখবে। যেটা সহজ, সেক্ষেত্রে সহজে প্রাপ্য জিনিসের ভ্যালু কিন্তু কেউ করে না, কখনো পাবে না। এমনকি শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি ধরো একটা পিএইচডি করতে বেসরকারি ইউনিভার্সিটিতে ঢুকলে, সেই বেসরকারি ইউনিভার্সিটিতে তুমি দেখবে যে সমস্ত প্রফেসররা পড়াচ্ছে, সেই সমস্ত প্রফেসররাও হয়তো কোনো গভর্নমেন্ট কলেজ থেকে পিএইচডি বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে। কারণ বেসরকারি ইউনিভার্সিটিও কিন্তু যখন শিক্ষক নিয়োগ করে, মানে প্রফেসর নিয়োগ করে, তারাও দেখে সে সরকারি জায়গা থেকে পিএইচডি করলে তবেই তাকে বেশি অগ্রাধিকার দেয়। তাহলে তারা নিজেরা করছে সরকারি জায়গা থেকে লোকজনকে রিক্রুট, কিন্তু তারা বলছে বেসরকারি আমাদের জায়গা থেকে করো, তোমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে মেন পার্থক্য। ঠিক আছে, তো এবার পুরো বিষয়টাকে যদি আমরা একটু ভেঙে দেখি, যে ভেরিফিকেশন ড্যাশবোর্ড ব্যাপারটা কি বলছে, যে তুমি ব্রোশিওর দেখে নয়,
সরকারি ডেটাবেস থেকে তথ্য যাচাই করো। তুমি যখন পিএইচডি করতে যদি কোনো প্রাইভেট জায়গায় তুমি যাও, বাই চান্স হলো তোমায় যেতে হলো, সে তোমাকে ব্রোশিওর দিয়ে দেবে, দিয়ে বলবে দেখো আমি এই করি, আমরা ওই করি, সেই করি, হ্যাঁ না করি, এরকম অনেক সুবিধা পাবে, সুযোগ পাবে, এই দেখে তুমি হয়তো ভুলে যাবে। কিন্তু সেই সব দেখে ভুলে না গিয়ে সরকারি ডেটাবেস দেখো, ইউজিসি ডিইবি অনুমোদন, শুধুমাত্র ইউজিসি না, দূরশিক্ষণ বা অনলাইন পিএইচডির ক্ষেত্রে ডিইবি ডিস্টেন্স এডুকেশন ব্যুরো অনুমোদন আছে কিনা সেটা দেখে নাও। কোথা থেকে দেখবে? UGC.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে আগে দেখে নাও তুমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছ সেই ইউনিভার্সিটি বাস্তবে ইউজিসির দ্বারা অ্যাপ্রুভ কিনা সেটা আগে চেক করে নাও। নেক্সট হচ্ছে NIRF র্যাঙ্কিং, সর্বাধিক ওভারঅল বিশ্ববিদ্যালয় এবং ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ র্যাঙ্কিং যাচাই করুন। মানে তোমরা দেখবে NIRF এর র্যাঙ্কিং হয়, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, সেখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তার পারফরমেন্সের উপর বেস করে র্যাঙ্ক করা হয়। তাই NIRF র্যাঙ্কিংয়ে সেই ইউনিভার্সিটি কত নম্বরে র্যাঙ্ক করছে সেই লিস্টটা তুমি দেখে নাও রিসেন্ট ডেটা অনুযায়ী। ন্যাক রেটিং, ন্যাক দেখবে কি বলছে, ন্যাক বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে রেটিং দেয়, কোনো কাউকে A++ দেয়, কাউকে A+ দেয়, তো এরকম A++ বা A+ গ্রেড সম্পন্ন প্রতিষ্ঠানে তবেই তুমি ভর্তি হও। সেক্ষেত্রে তুমি যেখানে ভর্তি হতে যাচ্ছ কিনা সেটা ন্যাকের কোন গ্রেডে রয়েছে সেটার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে NAC.gov.in, এই ওয়েবসাইটে গেলে তুমি চেক করে নিতে পারবে। নেক্সট হচ্ছে AICTE ক্লিয়ারেন্স, যদি ডিমড বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল ডিগ্রির জন্য ক্ষেত্রে AICTE অনুমোদন থাকা বাধ্যতামূলক। যদি কোনো তুমি টেকনিক্যাল ডিগ্রিতে পিএইচডি করতে চাও তাহলে সেটা AICTE, ইউজিসি না, তখন AICTE এর দ্বারা অনুমোদন আছে কিনা সেই ইউনিভার্সিটি সেটা তোমাকে যাচাই করে নিতে হবে। বুঝা গেল? তাহলে এই যে 4টে স্টেপ বললাম, এই 4টে স্টেপকে তুমি মাথায় রাখো, এবং আগে যা যা বললাম গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে সেইগুলোকে যদি তুমি মাথায় রাখো তাহলেই তুমি প্রাইভেটে পিএইচডি করতে পারো। এবার তবুও প্রাইভেট এবং গভর্নমেন্টের মধ্যে যদি তুলনা করো, আমি অবশ্যই গভর্নমেন্টকেই সাজেশন দেবো, কারণ যে জায়গাটা কঠিন সেই জায়গায় পাওয়া পেলে সেই জায়গা থেকে বেরোলে তার রেপুটেশন অনেক বেশি থাকবে। ঠিক আছে? কারণ আমি একটা কথাই বললাম, প্রাইভেটে যে তুমি পিএইচডি করবে সেখানকার প্রফেসররাই গভর্নমেন্ট জায়গা থেকে পিএইচডি করে এসছে, এটা সবসময় তুমি মাথায় রাখতে হবে। তো এইভাবে তোমাদেরকে একটা মোটামুটি রাস্তা গুছিয়ে নিয়ে চলতে হবে। এবং সরকারি আর্থিক বাস্তবতা এবং ফেলোশিপ যদি তুমি দেখো, সরকারি উপার্জনের সুযোগ কি বলছে, ন্যূনতম ফি না, মানে সরকারি জায়গা থেকে যদি তুমি পিএইচডি করো শুধুমাত্র যেটুকুন টিউশন ফিস সেইটুকুন তোমায় দিতে হবে। আপনার যদি জেআরএফ বা নেট থাকে তবে আপনি ভারত সরকারের কাছ থেকে নিয়মিত স্টাইফেন্ড পাবেন, যেখান থেকে মাত্র টিউশন ফিসটা তোমাকে প্রোভাইড করে দিতে হবে। আর যদি তুমি বেসরকারি জায়গা থেকে পড়ো টিউশন ফি অনেক বেশি, হাতে গোনা কয়েকটি শীর্ষ প্রাইভেট প্রতিষ্ঠান যেমন অশোকা, শিব, নোডার, এই সমস্ত জায়গায় ছাড়া বেশিরভাগ জায়গায় মানে টাকা কিন্তু প্রচুর বেশি, প্রচুর টাকা। এখানে মাত্র একটু সামান্য টিউশন ফিস, আর এখানে তোমার পিএইচডি করতে দেখবে 4 থেকে 5 লাখ টাকা খরচা হয়ে গেছে। তো এই ধরনের জায়গায় যদি তুমি না গিয়ে, আমি তোমাকে বলবো বেস্ট হয় গভর্নমেন্টে করো। এবার আমি তোমাকে ফাইনাল একটা ডিসিশন আমি তোমাদেরকে জানাবো, ফুল টাইম গবেষক নাকি চাকরিজীবী। যদি তুমি ফুল টাইম পিএইচডি করতে চাও, যদি ফুল টাইম, তাহলে তুমি এই রাস্তাটা নাও। যদি তুমি ওয়ার্কিং হও, ধরো অনেকে সরকারি চাকরি করছো বা যে কোনো প্রফেশনে চাকরি করছো, তুমি যদি মনে করো পার্ট টাইম চাকরি করবো তাহলে এই রাস্তাটা তুমি নিতে পারো। যদি তুমি মনে করো যে আমি ফুল টাইম পিএইচডি করবো, তাহলে কি আপনার নেট বা জেআরএফ আছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই রাস্তাটা চুজ করো, যদি উত্তর না থাকে তাহলে এই রাস্তাটা চুজ করো। যদি তোমার নেট জেআরএফ না থাকে তাহলে অবশ্যই উচ্চ ফি দেওয়ার সামর্থ্য আছে এবং আপনি কি কর্পোরেট সেক্টরে যেতে চান? যদি উত্তর হ্যাঁ আসে তাহলে কি হচ্ছে, স্বনামধন্য রেপুটেড প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে পারো। তবে এখন নেট জেআরএফ থাকতেই হবে, নাহলে তুমি পিএইচডি করতে পারবে না। অবশ্যই করে নেটটা ক্লিয়ার করতে হবে। যাদের নেট নেই তাদেরকে বলবো অবশ্যই করে নেটটা ক্লিয়ার করে নাও। নেট ক্লিয়ার করার পর তুমি যদি মনে করো যে আমি অতিরিক্ত বেতন দিতে সক্ষম, আমার টাকা আছে, অসুবিধা নেই, কর্পোরেট সেক্টরে আমি যেতে চাই, প্রাইভেটে কাজ করতে চাই, তাহলে আমি যে আগে বললাম কীভাবে প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করবে সেই হিসেবে তুমি প্রাইভেট জায়গা চুজ করে যেতে পারো। আর যদি তোমার নেট জেআরএফ আছে, তোমার লক্ষ্য একাডেমিক কেরিয়ার গড়া, প্রফেসর বা এগুলো হওয়া, তাহলে প্রথম পছন্দ সরকারি বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি করার চেষ্টা করো। তাহলে যদি তোমার নেট থাকে বা জেআরএফ থাকে এবং তুমি প্রফেসর হতে চাও তাহলে পিএইচডি করার চেষ্টা করো সরকারি জায়গা থেকে। যদি তোমার নেট জেআরএফ নেই তাহলে অবশ্যই নেট জেআরএফটাকে ক্লিয়ার করো, এবং তারপর যদি তুমি মনে করবে প্রাইভেট জায়গায় চাকরি করতে চাই, কর্পোরেট জায়গায় যেতে চাই, আমার পয়সা আছে, আমি পিএইচডি করতে পারবো, তাহলে প্রাইভেটে যাও, আর না হলে সরকারিতে করো। আর যারা চাকরিজীবী ওয়ার্কিং প্রফেশনাল, যারা কোনো কাজের সাথে যুক্ত, তো ফ্লেক্সিবিলিটি এবং দ্রুত
মানে ভর্তি প্রয়োজন, খুব তাড়াতাড়ি ভর্তি হতে চাও এবং ফ্লেক্সিবিলিটি দরকার, কখনো আসবো না এরমভাবে, তো সেক্ষেত্রে শীর্ষস্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, একদম টপ প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি, সেই সব জায়গা থেকে তোমরা পিএইচডি করতে পারো। তো এই যে জায়গাটা আমি তোমাদেরকে বললাম, এখানে আশা করি যারা যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল যে তোমার যদি কোন সেগমেন্টে তুমি যদি যাও তাহলে সেই সেগমেন্টে তোমার জন্য বেস্ট হবে। তুমি যদি চাকরি করো তাহলে এই সেগমেন্টে আসো, তুমি যদি চাকরি না করো ফুল টাইম পিএইচডি করতে চাও এই সেগমেন্টে আসো, তোমার যদি নেট জিআরএফ না থাকে তাহলে তুমি এই সেগমেন্টে যাও। তো এইটা আশা করি তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার তোমাদের কাছে প্রশ্ন হলো স্যার আপনার কাছে যে মানে কখন নেট জিআরএফ এর বা পিএইচডির অ্যাডমিশন কখন হচ্ছে সেই ব্যাপারটা আপনি খবর কি করে পাবো। তো তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা একটা কাজ করতে পারো, যখন তোমরা যদি মনে করো যে পিএইচডিতে ভর্তি হওয়ার অ্যাডমিশন ফি মানে কখন নোটিফিকেশন কোথায় আসছে জানতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। কি করবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, যেখানে আমি প্রতিদিন প্রায় কোথায় কোথায় পিএইচডির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডভার্টাইজমেন্ট কোথায় বেরোচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দেবো। এবার এছাড়াও যদি তোমার মনে হয় যে স্যার আমার তো নেট সেটটা ক্লিয়ার নেই, আমার নেট সেটটা ক্লিয়ার করা দরকার, তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি আমাদের Adda24/7-এর মানে বেঙ্গলির যে ব্যাচ আছে সেখানে জয়েন করতে পারো। এবার নেট সেটের জন্য তো দুটো পেপার হয়, একটা পেপার 1 আর একটা পেপার 2। পেপার 1-এর যে ব্যাচটা আছে সেটা তুমি নিয়ে নিতে পারো, আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি থেকে থাকে তাহলে পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ যেটা আছে সেটা তুমি নিতে পারো। এই ব্যাচগুলো তুমি কি কি পাচ্ছ একটু লিখে দিই। ব্যাচগুলো তুমি লাইভ ক্লাস, এই ব্যাচগুলো তুমি রেকর্ডেড ক্লাস, এই ব্যাচগুলো তুমি প্রিন্টেবল পিডিএফস, এবং এই ব্যাচগুলোতে তুমি কি পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, পিওয়াইকিউস, মক টেস্ট, আরেকটা ইবুক তোমাদেরকে আমি দিয়েছি এখানে প্র্যাকটিসের জন্য ইবুক। এবং গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা যারা অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছে যাদের, তাদের জন্য আরও একটা ব্যাচ এখানে ফ্রি দেওয়া হয়েছে, স্মার্ট স্টাডি ব্যাচ 2.0, 5.0, স্মার্ট স্টাডি ব্যাচ 5.0। এই ব্যাচটা কি হচ্ছে, তুমি যে এই যে এতগুলো রিসোর্স তোমাকে প্রোভাইড করে দিলাম, এগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে তুমি মনোসংযোগ করতে পারো, কিভাবে তুমি কনসেন্ট্রেশন করতে পারো, এই সমস্ত কিছু তোমাকে শেখানো হবে এই স্মার্ট স্টাডি ব্যাচ 5.0-তে। তো যারা যারা ব্যাচ নিয়েছে এদের প্রত্যেককে এই ব্যাচটা ফ্রি দেওয়া হয়েছে। এটার ক্লাস শুরু হচ্ছে 20 তারিখ থেকে, সকাল 7টা থেকে ক্লাস হবে। তো তোমরা প্রতিদিন সকাল 7টায় ক্লাস হবে। তো তোমরা যদি জয়েন করতে চাও ব্যাচটা তোমরা নিতে পারো। তো এই ব্যাচে জয়েন করলে আমাদের এখানে পুরো নেটের পেপার 1 আর জিওগ্রাফি প্লাস পেপার 2 যেটা কমপ্লিট তোমাদের হয়ে যাবে, পুরো কমপ্লিট, কিছু একটা বিন্দু পর্যন্ত তোমাদের বাকি থাকবে না। ঠিক আছে? এবার এই ব্যাচে যদি তুমি মনে করো যে ব্যাচটায় তোমার অ্যাডমিশন নেওয়াটা দরকার, তুমি নিতে চাও, কারণ জিওগ্রাফি পেপার 1-এর ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের 1 আগস্ট থেকে। আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের ব্যাচ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আগস্ট মাসের 1 তারিখ থেকে কি হয়ে গেছে, আমাদের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে? এবার এই আগস্ট মাসের 1 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এবার তোমাকে যদি মনে হয় যে তোমার ব্যাচে জয়েন করা দরকার, এখন থেকেই প্রিপারেশন নিতে চাও, সামনে ডিসেম্বরে নেট সেটটা ক্লিয়ার করতে চাও, তাহলে এই যে নাম্বারটা তোমাদের দেখালাম, এই সেম নাম্বারেই তোমরা নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো। লেখো অ্যাডমিশন নিতে চাই, যারা যারা অ্যাডমিশন নিতে চাও লিখবে অ্যাডমিশন নিতে চাই। তো তোমাকে আমি সম্পূর্ণটা গাইড করে দেবো, কীভাবে অ্যাডমিশন নিতে পারবে, কীভাবে কোর্স ফিস দিতে হবে, ডিসকাউন্ট কীভাবে পাবে, সবটা আমি তোমাদেরকে বলে দেবো। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল, আশা করি তোমাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এর সাথে সাথে আমাদের Adda24/7-এর যে অ্যাপটা রয়েছে সেটাকে ইনস্টল করে নাও। প্লে স্টোরে গিয়ে Adda24/7 লিখবে, লিখলে তুমি ইনস্টল করে নিতে পারবে। ওখানে তুমি ডেইলি ফ্রি কুইজ থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের পেপার, অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সব কিছু তুমি পাবে। তাই এই ব্যাচ অ্যাপটাকে অবশ্যই করে তোমরা ইনস্টল করে রাখো।
ঠিক আছে, এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবো, একটা লাইক করে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।